বশিষ্ঠ দিয়তে লগ্ন রামেণ বনবাসিতা। কুলগুরু বশিষ্ঠদেব, দশরথ গেলেন, আমি রামচন্দ্রকে রাজা করতে চাই, আপনি একটু বিবেচনা করে বলুন যে কোন লগ্নে বা কোন দিনে তাকে রাজ্যাভিষেক করাবো। বশিষ্ঠদেব করলেন অনেক বিচার। ত্রেতায় মানুষের আয়ু ছিল 10,000 বছর। দেখবো আপনাকে এই গোচরকালীন জায়গা থেকে আপনিও কোন দিকে গিয়েছেন, কোন দিকেও কত রকম দিকে জল গড়িয়েছে। প্রেমের যে জায়গা, নতুন প্রেমের জায়গা নিয়ে আপনি আমাকে বলুন। নতুন প্রেমের ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের জাতিকারা হ্যাঁ, কবে থেকে নতুন প্রেমের দিকে গিয়েছেন এবং সেই প্রেমের এখন অবস্থা কিরকম? না, প্রেমের দিকে তিনি গিয়েছেন, আরও সেটা গভীর ধরে নেবে, গভীর আকারটা নিয়ে নেবে কবে জানেন? বোঝানোর ক্ষেত্রে। অপোজিটের হ্যাঁ, জেদের উনি কাছে। যদি স্ত্রী হন, তার স্বামীকে বোঝাতে পারছেন না, মানে বোঝাতে চাইছেন, চেষ্টা করে যাচ্ছেন, তার স্বামী বুঝছেন না, তার কারণ তার নিজের তেজ, আমি যেটা বলছি ওটাই ঠিক, এই প্রবণতা থাকে। কারণ উনি তো সেনাপতি গ্রহ, তিনি সবাইকে অর্ডার দেন, তিনি তো অর্ডারটা মানেন না, কারো উপদেশের ধার ধারেন না। মঙ্গল। তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের বিবাহিত জীবন নিয়ে এত কথা বলা হচ্ছে এই কারণেই, কেননা আপনাদের এখানে ভরে পড়ে আছে কমেন্ট। তাই আমার বিবাহিত জীবনের জায়গা থেকে লাস্ট প্রশ্ন এই এপিসোডে অন্তত, যাদের বিয়েতে বাধা প্রাপ্ত হচ্ছেন, যারা বিয়েতে বাধা প্রাপ্ত পাচ্ছেন আর কি, সেটা প্রথম বিয়ে হোক, দ্বিতীয় বিয়ে হোক, তৃতীয় বিয়ে হোক, এখন কার বিয়ে হয়নি, কার কতগুলো বিয়ে হয়েছে সেটা তো জানা নেই। তো সব সিরিজেরই আপনার কাছে অ্যান্সার নিয়ে রাখছি যাতে ওনাদের কাজে লাগে, সব ধরনের। একটা কথা বলি, বিয়ে যাদের হচ্ছে না তাদের কি হচ্ছে জানেন? প্রত্যেকটা এপিসোড শুরুর আগে মা নর্মদার নাম নিই আমি, কিন্তু মায়ের ছবি আপনার কাছে নেই, কারণ সংগঠন নেই। নর্মদেশ্বর পরিবার নামে আমরা নতুন একটি সংগঠন তৈরি করতে চলেছি। আপনাকে হাত জড়ো করে এই সংগঠনে যুক্ত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আপনি আসুন, একটা ছোট্ট দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আপনার এলাকায়, আপনার বাড়ির আশেপাশে 10টা পরিবারে মায়ের এই ছবি আপনি একটু পৌঁছে দেবেন কাইন্ডলি। আপনার এলাকায় যে মন্দির আছে, যদি সম্ভব হয় সেখানে নর্মদেশ্বর শিবলিঙ্গ আমরা স্থাপন করার চেষ্টা করব, সবাই মিলে চেষ্টা করব, সেই চেষ্টা সবাই মিলে করব আমরা। তাহলে ওই এলাকায় মা নর্মদার পুজো কিন্তু হবে। আগে বাড়িতে বাড়িতে গেল, তারপর মন্দিরে গেল। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, নাম দেবেন, আপনার পোস্টাল পুরো ঠিকানা দেবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি কোন এলাকায় থাকেন একটু কষ্ট করে আলাদা করে উল্লেখ করে দেবেন প্লিজ, আপনার বয়সটা দেবেন, আর কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন 7044562279 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোডে আমরা 2025 সালের মে মাস তুলা রাশি তুলা লগ্নের জাতক এবং জাতিকা বিভিন্ন বয়সেরই আপনারা দেখছেন, আপনাদের জীবনে কি ঘটতে চলেছে যখন প্রশ্নটা রাখছি বা বলছি এই প্রসঙ্গে, তখন কিন্তু লগ্ন চার্ট আমার চোখের সামনে ভেসে উঠছে। আপনি লগ্ন চার্ট কখনো দেখেছেন? নিশ্চয়ই দেখে থাকবেন, যদি আপনি আমাদের মাধ্যমে যদি কখনো প্রেডিকশন করিয়েছেন বা অন্য কোনো জ্যোতিষীর মাধ্যমে যদি প্রেডিকশন করিয়ে থাকেন। অনেকের লগ্ন চার্ট অতটা সহজভাবেও কিন্তু দেওয়া থাকে না যতটা আমাদের দেওয়া থাকে। সবাই মিলে আমরা একটু দেখব বোর্ডে লগ্ন চার্টের কোন ঘর থেকে কি কি প্রাপ্তির জায়গাটা বিচার করা যায়, বিচার করা হয়, এবং আলোচনাও সেই অনুপাতে হবে। আপনাদের পাঠানো যে সমস্ত কমেন্ট, সেই জায়গা নিয়ে কথাবার্তা অবশ্যই হবে, এবং 12টা ঘর থেকেই কিন্তু আমরা আলোচনা করব একেবারে বিস্তারিতভাবে, সহজ সরলভাবে। চলুন আমরা আগে বোর্ডটা বুঝে নিই। এই 2025 সালের মে মাস কেমন যাবে, তাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে ধনসম্পদ থেকে শুরু করে যাবতীয় বিষয় যা আমরা আলোচনা করতে চাই, জীবনে জানতে চাই, সে বিষয়ে একটা ধারণা দেওয়া হবে। অতএব আপনাদের পুরোটা দেখতে হবে। তার পূর্বে আমি বলে রাখি যে কোন ঘর থেকে কি আমরা আলোচনা করব, যেটা আপনার বুঝতে সুবিধা হবে। 1 নম্বর ঘর, যেখানে আমরা 1 লিখে রেখেছি, কালপুরুষ চক্রের 6ষ্ঠ ঘর, কিন্তু এটা যেহেতু তুলা রাশির ঘর, এখান থেকে আমরা আলোচনা শুরু করব। এখান থেকে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে। 2য় ঘর থেকে সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি নিয়ে আলোচনা করব। 3য় ঘর থেকে পরাক্রম, সাহসিকতা, ভ্রাতা ইত্যাদি। 4র্থ ঘর থেকে মা, যানবাহন, গৃহ, পরিবার সংক্রান্ত। 5ম থেকে শিক্ষা, সন্তান, প্রেম। 6ষ্ঠ থেকে রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি। 7ম থেকে দাম্পত্য, বিবাহ, ব্যবসা। 8ম থেকে ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপযশ, মৃত্যু ইত্যাদি।
নবম থেকে ভাগ্য পিতা, দশম থেকে আমরা কর্ম আলোচনা করব, একাদশ থেকে লাভ বা উপার্জন, দ্বাদশ থেকে আমরা ব্যয় আলোচনা করব। আরেকটু আমাদের জেনে নেওয়ার দরকার আছে, বর্তমানে এই ব্রহ্মাণ্ডে এই গ্রহগণ কোথায় কিভাবে আছেন একদম সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে ধরে নিয়েই আজকে আমরা আলোচনাটা করছি। এবারে দেখুন, 1 নম্বর ঘর এই লগ্ন বা রাশিস্থলে প্রকৃতপক্ষে কিন্তু গোচরে কেউ নেই, দ্বিতীয় ঘরে কেউ নেই, তৃতীয় ঘরে কেউ নেই, চতুর্থ ঘরে কেউ নেই, পঞ্চমে 18 তারিখ রাহু আসবেন, তার আগে ষষ্ঠে থাকছেন, ষষ্ঠে শুক্র শনি দুজনে আরও থাকছেন, সপ্তমে রবি বুধ আছেন, রবি 15 তারিখ অষ্টমে চলে আসবেন, অষ্টমে বৃহস্পতি আছেন, তিনি আবার 14 তারিখ নবমে চলে আসবেন, নবমে বৃহস্পতি থাকলো তাইলে 14 তারিখের পর, দশমে মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন, একাদশে 18 তারিখ থেকে কেতু আসবেন, তার আগে কিন্তু তিনি দ্বাদশে বসে আছেন। এই হচ্ছে গ্রহাবস্থান। এই গ্রহাবস্থানের নিরিখে আজকের আলোচনা। চলুন আমরা আলোচনার টেবিলে যাই, আলোচনাটা বুঝে নিই সবাই। বোর্ডের জায়গাটা আমরা দেখে নিলাম। এইবারে যে আলোচনায় আমরা যাব সেটা একেবারে মূল আলোচনা। তুলা রাশি এবং তুলা লগ্ন। ধরুন কারো তুলা রাশি, অন্য কোনো লগ্ন, তাহলে আপনি অন্য কোনো এপিসোড দেখবেন। 12টা রাশি লগ্নেরই আমাদের তো এপিসোড আসছে। ধরে নেওয়া যাক কারো তুলা রাশি এবং তুলা লগ্ন, সেই জায়গা থেকেই আমরা আলোচনাটা করছি। আচ্ছা, সেই জায়গা থেকে তুলা রাশি এবং তুলা লগ্নের এই যে মানুষ যারা, তাদের শাস্ত্রীয়ভাবে যে ব্যাখ্যা, তাদের কেমন প্রকৃতি, কেমন গুণ, কেমন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, কেমন তাদের সম্ভাবনা এবং কেমন তাদের শুভ যে দিকগুলো আছে, সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। বলি এবার শাস্ত্রে যা লেখা আছে সেই মাফিক আগে বলি, তারপর যদি অতিরিক্ত জানতে চান বলবো। তুলা লগ্নে পুমাণ জাত সুধি সৎকর্ম তৎপরা বিদ্যান সর্বকলাদ্ভিজ্ঞ ধনাঢ্য জনপূজিত। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, নারীদের কিন্তু কিছুটা আবার আলাদা। তুলাক্ষ লগ্নেই চিরকাল বেশ ভবেৎ সুনন্দা প্রণয়েন হীনা সুগর্বিতা খান্তি বিবর্জিতা চ তৃষ্ণাধিকা নীতি বিবর্জিতা চ। আমি পরবর্তীতে চলে যাই। এর ব্যাখ্যা আজকের এই আলোচনা শুনতে শুনতে আপনিও পেয়ে যাবেন। আশা করা যাচ্ছে আপনার কাছে সৎভাবে, পরিষ্কারভাবে আমরা কথাগুলো রাখতে পারবো এবং আপনিও আপনার সৎ মানসিকতার জায়গা থেকে এই পুরো আলোচনা আপনি শুনবেন, দেখবেন, বুঝবেন এবং নিজের ভেতর উপলব্ধি করবেন। আমি প্রথম যে প্রশ্নে যাব, আমি তুলা রাশি, 2 মাস সংসার করতে পারলাম না, খুব মানসিক কষ্টে আছি, জানি না স্বামীর সাথে কোনো দিনও সংসার করতে পারবো কি না, এর কি কোনো প্রতিকার নেই? এই প্রশ্ন যেমন আছে। আচ্ছা, তারপরে আমি আরেকটা করছি, সেটা হচ্ছে যে একই মানে তুলা রাশি, আমার বিবাহিত জীবন কষ্টের মনে হয়, আর সংসার হবে না। আবার আরেকজন লিখেছেন যে ঠিক অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, ডিভোর্সের কেস চলছে। আপনি মে মাসের জায়গা থেকে কি শোনাবেন? সাংসারিক যে সম্পর্ক, তার যে কষ্ট, অবভিয়াসলি উনি সংসার ভালোবাসেন, সংসার করার জন্য উনি প্রাণপাত চেষ্টা করেছেন। উনি সেই জায়গা থেকে ওনার সাংসারিক জীবনের জায়গায় উনি সফল হতে পারছেন না। কি বলবেন? প্রশ্নটা হচ্ছে এইখানে একটা জিনিস, যে স্বামীর সাথে বনাবলির অভাব ঘটছে না পরিবারের সাথে, এটা একটা ভাবার দরকার। কিন্তু এদের যে পত্নী বা পতিস্থান, যদি উনারা মহিলা হন তাহলে তার পতি, এবং যদি উনারা পুরুষ হন তাহলে পত্নী, সেটি হচ্ছেন তার অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল কিন্তু একটু দেখা যায় যে তেজি, ক্ষত্রিয় বীর সেনাপতি, তো একটু তেজি, একটু জেদি, একটু তার মধ্যে বাক্য কটু বেরিয়ে যেতে পারে, অল্প কথায় রেগে যেতে পারেন, এরকম চরিত্রের হবে। এই মুহূর্তে এই মে মাসে তিনি আবার নিচস্থ অবস্থায় আছেন। সুতরাং মে মাসে যে একদম ভালো হয়ে যাবে তার কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না।
দেখা মানে যাচ্ছে। তিনি যেহেতু মানে মঙ্গল যেহেতু নিচস্থ আছে, তাহলে হ্যাঁ। এই ক্ষেত্রে তো এটা যে মঙ্গলের এক্ষেত্রে বল কম আছে, শক্তি কম আছে। নিচস্থ মানে যে বল কম এটা বোঝাচ্ছে না, কিন্তু মানসিকতার দিকটা সবসময় ভাবুন। নিচস্থ মানে একটা দুর্বল, ঠিক আছে, কিন্তু যখন নিচ হয়ে যান না, তার যে প্রবৃত্তিটা, যেটা খারাপ দিকটা, নেগেটিভ দিকটা, সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আচ্ছা, তুলা রাশির যারা জাতক এবং জাতিকা, তাদের নিজেদের মন মানসিকতার জায়গাটা তাহলে দেখতে হবে এক্ষেত্রে। কেননা যারা তুলা রাশির জাতক জাতিকা তারাও যেমন এপিসোড দেখছেন, যাদের স্বামী বা স্ত্রী, প্রেমিক বা প্রেমিকা তুলা রাশি তুলা লগ্নের, তারাও কিন্তু এপিসোড দেখছেন। তো নিরপেক্ষভাবে পরিষ্কারভাবে আলোচনাটা কিন্তু হতে হবে। তাদের নিজেদের মন মানসিকতা কেমন আছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের বর্তমান এই মে মাসে? উনারা তুলা রাশির যারা জাতিকা, তাদের কথা বলি না জাতকের কথা বলবো? না না, আপনি আলাদা আলাদা করে আলাদা বলুন। আলাদা দুটো চরিত্র আলাদা কিন্তু হ্যাঁ এখানে। হ্যাঁ, সেই আলাদা। যারা জাতিকা আছেন তারা বেশভূষা ভালোবাসেন, সদা সর্বদা পরবেন না, কিন্তু পরেন না। কোথাও গেলে সেজেগুজে যেতে ভালোবাসেন অতিরিক্ত। এবং তারা কি হচ্ছেন, প্রণয়ীনহীনা কথাটা ব্যবহার করা হয়েছে। প্রণয়ের ক্ষেত্রে কিন্তু তারা সুখী নন, সুখী নন। তাদের মধ্যে একটা গর্ব বা অহংকার থাকে, জাতিকাদের ক্ষেত্রে বলছি, কোনো একটা বিষয় তার নিজস্বতা নিয়ে। এবং একটা বিরামহীনতা, যেটা চলছে যেন কন্টিনিউ হয়, যেটা ঘটছে যেন ঘটতে থাকে, বিরামহীনতা থাকবে। এবং বিবিধ দিকে তাদের একটা তৃষ্ণা থাকবে, বিবিধ দিকে, যেখানে আপনি যেখানে যা পূরণ করতে পারেন, তৃষ্ণা থাকবে। এবং ওনারা কিছুটা নীতিবর্জিত হয়ে পড়েন। এটা আমার কথা নয়, শাস্ত্র বলছে। আচ্ছা, নীতি বিবর্জিতা আছো। আমি আপনার এই যে শাস্ত্রের যে কথা, তার সাথে আমি যোগ করছি। আমি আমার নিজের জায়গা থেকেও বলছি না। তুলা রাশির প্রেম এবং বিবাহ নিয়ে একটা এপিসোড বানানো হয়েছিল এর আগে, আপনি কমেন্ট বক্স চেক করতে পারেন। আমি নাম নিচ্ছি না ওনার, আপনি খুঁজুন, সত্য জানতে চান খুঁজুন। একজন লিখেছেন ওখানে যে আপনি সবটা জানেন না, সব ঘটনাও জানেন না। হ্যাঁ, আমরা ডিপ্লোম্যাটিক, তখনই চাল খেলি। আচ্ছা, তখনই আমরা সার্ভেলেন্স করি, মানে খোঁজখবর করেন, পাশের লোককে আমরা খোঁজখবর রাখি এবং ইন্টারোগেট করি, প্রশ্ন উত্তর একদম পুলিশি কায়দায় আর কি, সেই রকমভাবে। যখন মিথ্যাচার একবার ধরা পড়ে, যখন সন্দেহের বীজ উল্টো দিকের লোক মনের ভেতর বপন করে, তখন চাল খেলতে হয়, তখন বোকা সেজে আর লাভ নেই। মিলল তো? না, আপনি শাস্ত্রের কথা বলছেন, আমি বর্তমানের কথা বলছি। হ্যাঁ। এইবার ঘটনা দেখুন, একজন যিনি মানুষ, তিনি যখন দেখছেন যে তার প্রেমের ক্ষেত্রে তার প্রেমিকা বা প্রেমিক তিনি মিথ্যাচার করছেন, তো উনিও কিন্তু মিথ্যাচার করছেন। তিনি যখন দেখছেন যে তিনি তার মিথ্যাটাকে ধরার জন্য তাকে এই জায়গাগুলো করতে হচ্ছে, তাহলে মিথ্যাটাকে তিনি ধরবেন কিভাবে? আচ্ছা। হুম হুম। এবং তিনি বলছেন যে প্রেম থেকে অপযশ, থানা পুলিশ কেস আর প্রতারণা আমার সাথে হয়েছে। আমার দোষ, আমি সত্য কথা বলি, অপ্রিয় সত্য কথা কাট কাট ভাবে বলি। তো এই যে ব্যাপারটা, একটা মানুষ তিনি কেন করছেন এই জায়গাটা? তিনিও তো কষ্ট পাচ্ছেন না, তিনিও তো মানুষ। আপনি জাতিকার ক্ষেত্রে বললেন, আমি জাতকদের ক্ষেত্রেও যদি দেখি, আপনি জাতকদের জায়গাটা বলুন। এখানে দেখা যাচ্ছে, শুনুন, প্রথমে জাতক, উনার যে হাজব্যান্ড, জাতক বলতে উনার হাজব্যান্ড, উনি বা কে ওনার বললেন? প্রেমিক। মানে যিনি প্রশ্ন করেছেন তিনি তো নিশ্চিত তুলা জাতিকা। জাতিকা। তাহলে তার হাজব্যান্ড হচ্ছেন মঙ্গল, তার অধিকারী। এবারে তিনি মঙ্গল মানে একটু তেজ অহংকার, বারবার বললাম, উনি হয়তো বোঝাতে চাইছেন, তিনি বুঝবেন না, তিনি যেটা বোঝেন সেটাই ঠিক, এই ভাবটা তার মধ্যে থাকবে। সুতরাং সেই সুবাদে ইনি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন এই কারণে, তার জেদের কাছে বোঝানোর ক্ষেত্রে। অপোজিটের জেদের হ্যাঁ, উনি যদি স্ত্রী হন, তার স্বামীকে বোঝাতে পারছেন না, মানে বোঝাতে চাইছেন, চেষ্টা করে যাচ্ছেন, তার স্বামী বুঝছেন না। তার কারণ তার নিজের তেজ, আমি যেটা বলছি ওটাই ঠিক, এই প্রবণতা থাকে। কারণ উনি তো সেনাপতি গ্রহ, তিনি সবাইকে অর্ডার দেন, তিনি তো অর্ডারটা মানেন না, কারো উপদেশের ধার ধারেন না মঙ্গল। সেই ক্ষেত্রে তার স্ত্রী যখন বলছেন তুমি আমাকে জ্ঞান দেবে, তুমি আমাকে বোঝাবে, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, এই যে ব্যাপারটা
দেখবেন এই ব্যাপারটা মিলে যাবে। উনি বারবার চেষ্টা করছেন, কারণ তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাদের আরেকটা বৈশিষ্ট্য আছে, তারা কিন্তু ব্যালেন্স করে চলতে চান। আমি এক্ষেত্রে আমি একটু কাটছি, ব্যালেন্সের জায়গাটাতেই আমি কাটছি। ব্যালেন্স বিগড়াচ্ছে কিভাবে সেটাও একটা ব্যাপার বোঝার। এটা তো ওনার মানে প্রতিক্রিয়া পড়েছি। আপনারা কমেন্টে না ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোই সৎভাবে লিখবেন, সুবিধে হবে আলোচনা তাতে। ধরুন আপনি মঙ্গলের কথা বলছেন, দেখা যাচ্ছে যে যে জাতক বা জাতিকার সাথে ওনার প্রেমের যে ব্যাপারটা, যেটা সেই জায়গা থেকে, বা যাদের প্রেম সম্পর্কে এই ধরনের মনে হচ্ছে যে হ্যাঁ অপোজিট পার্সন বলছে যে সে সবেতেই ঠিক, আমি সবেতেই ভুল, ব্যাপারটা এরকম কিন্তু নয়, এত সোজা বিষয় না। কিন্তু আপনাকে আমি একটা প্রশ্ন করছি, একটি মানুষ সব ক্ষেত্রে কি ঠিক হতে পারে? একটি মানুষ সব ক্ষেত্রে কি ভুল হতে পারে? আপনি নিজের জায়গা থেকে বলুন, আপনি সব ক্ষেত্রে ঠিক হতে পারেন নাকি আপনি সব ক্ষেত্রে ভুল হতে পারেন? ঠিক ভুল মিশিয়েই কিন্তু থাকবে। সেকেন্ড বিষয় হচ্ছে যে সন্দেহের বীজ বপন হয়েছে, অবশ্যই বপন হয়েছে, মানছি, কিন্তু সেটা তো সন্দেহের বীজ, এবং তিনি ধরাও পড়েছেন আমি ধরে নিচ্ছি। কিন্তু তারপরে বাকি যতবার আপনি তাকে প্রশ্ন করছেন, বাকি যতবার আপনি চাল খেলছেন, ততবার সে কি করেছে? এটাও তো যুক্তি বলছে এক্ষেত্রে। আপনি জাতক বা জাতিকা যেই হন না কেন, সে ততবার কি করেছে সেই কাজটি, সেই কর্মটি, সেই চিটিংটি? সে তো ততবার সেটা করেনি। তাই যতবার সে করেনি, আপনি তাকে যদি প্রত্যেকবার যদি 10 বার যদি বলেন সে করেছে 2 বার, আপনি তাকে বাকি 8 বার এক্সট্রা বলছেন, তারও তো খারাপ লাগবে, সেও তো মানুষ, আপনিও তো মানুষ। আপনাকেও যদি এক্সট্রা 8 বার যদি মিথ্যা অপবাদ যদি আপনাকে দেওয়া হয়, আপনি লিখেছেন যে অপবাদ দেওয়া হয়েছে, এটা শুধু ওই ব্যক্তিকে আমি বলছি না, সবাইকে বলছি। অপবাদ মানে কি? আপনি করেননি, আপনি নিজে জানেন, অথচ আপনাকে শুনতে হচ্ছে, তাই না? তো সেই জায়গা থেকে 8 বার অপবাদ আপনি পেলেন, তো আপনার মনের ভেতর তখন কি হবে? সেটাও কিন্তু আসবো, দেখবো আপনাকে এই গোচরকালীন জায়গা থেকে আপনিও কোন দিকে গিয়েছেন, কোন দিকেও কত রকম দিকে জল গড়িয়েছে। প্রেমের যে জায়গা, নতুন প্রেমের জায়গা নিয়ে আপনি আমাকে বলুন। নতুন প্রেমের ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের জাতিকারা হ্যাঁ, কবে থেকে নতুন প্রেমের দিকে গিয়েছেন এবং সেই প্রেমের এখন অবস্থা কীরকম? না, প্রেমের দিকে তিনি গিয়েছেন, আরও সেটা গভীর ধরে নেবে, গভীর আকারটা নিয়ে নেবে কবে জানেন? অপেক্ষা করুন 18 তারিখ থেকে। 18ই মের পরে শুরু তো হয়ে গেছে, এর যে একটা ডিপ ভাবটা একদম নতুন প্রেমের ক্ষেত্রে 18 তারিখ থেকে আরও সেটা জমে যাবে বেশি। এই যে পুরনো প্রেমের যে সম্পর্ক হ্যাঁ, ভেঙে নতুন প্রেমের দিকে যাওয়া, হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি না যে আপনি নতুনভাবে প্রেমে যাচ্ছেন কিনা, আমি বলছি পুরনো সম্পর্ক ভেঙে নতুন প্রেমের দিকে যাওয়ার কথা বলছি। পুরনো প্রেমের সম্পর্ক ভেঙে নতুন প্রেমের দিকে যে যাচ্ছেন, এক্ষেত্রে ন্যায় অন্যায়ের যে জায়গাটা, সেটাকে যদি বিচার করে দেখা যায়, তুলা রাশির মন মানসিকতা কতখানি ন্যায় বিচার করছে অ্যাকচুয়ালি, আর কতখানি অন্যায় বিচার করছে, সেই প্রশ্ন আমরা এখানে আলোচনা করব না। আপনি নিতে পারবেন না, আপনার নেওয়ার দম নেই এক্ষেত্রে, আপনি নিতে পারবেন না। আমরা পরবর্তী দিকে চলে যাব এই প্রেমের জায়গা থেকে। যাদের প্রেমের ক্ষেত্রে সত্যি সত্যি যাদের সাথে তারা কোনো মিথ্যাচার করেনি, অথচ তারা দোষ পেয়েছে, তুলারাশি জাতক জাতিকা, তাদের প্রেমিক প্রেমিকাদের এখন অবস্থা কীরকম, আপনি বরং সেটা আমাকে বলুন। একটা কথা, যদি ওরা করে থাকে কেউ, তারা তাদের যে প্রেমিক বা প্রেমিকা, তুলা রাশির জাতকের কথা বলছি না, তার প্রেমিক, তুলা রাশির জাতকের প্রেমিক বা প্রেমিকা অশান্তির মধ্যে ভুগবে, এবং 18 তারিখের পর একটু দিশাহীনতায় যাবে আরও, মানে যেটাকে তারা মনে করছে এটা সোনার হরিণ ছুটছে, তো যে কারণে তুলা রাশি জাতক জাতিকাকে তিনি ডিপ্রাইভড করেছেন, প্রতারণা করেছেন এনার সাথে। হ্যাঁ, তো সেই যে অপোজিট দিকে যে আছে, যে প্রেমের ক্ষেত্রে এনাকে কষ্ট দিয়েছেন, এই জায়গায় দেখুন সে কিন্তু দিশাহীন হবে, আপনি বলছেন। হবে, কারণ পঞ্চমের রাহু যখন চলে আসবে, কিছুটা সময় ভালো যাচ্ছে, কেন শনি ষষ্ঠে গেছে, একটু ভালো ফল দিচ্ছেন, কিন্তু রাহু যখন আবার পঞ্চমে চলে আসছেন, তখন রাহু হচ্ছেন ভ্রান্তিকারক গ্রহ। না, আপনি তো এটা বলছেন যারা এই মুহূর্তে তুলা রাশির জাতক জাতিকা নিজে যিনি অন্যায় করেননি, আপনি তার ক্ষেত্রে বলছেন তো নাকি? যিনি অন্যায় করেছেন মানে তো তার প্রেমের জায়গাটা বলছি বারবার, শুনুন, এবারে তিনি তো প্রেমের জায়গায় জড়াচ্ছেন কারুর সাথে,
কারোর সাথে, কাউকে তো একটা লক্ষ্য করে এগাচ্ছেন। তিনি বলতে কে, মানে যিনি অন্যায় করেছেন না যিনি অন্যায় করেন? যিনি অন্যায় করেছেন, একটা প্রেম ভেঙেছেন, তুলা রাশির জাতক, আর একটা প্রেমের পেছনে ছুটছেন। সেই প্রেমিক যে, তিনি হচ্ছেন সোনার হরিণে পরিণত হবেন, অর্থাৎ ধরতে যাবেন, পাগল হবেন, পারবেন না, বা ফেলিওর হবেন, বা খারাপ জায়গায় হাত মারবেন। আচ্ছা, মানে আমি প্রথম যে প্রশ্নটা করেছিলাম, যেটার উত্তর আমি দেবো না বলছিলাম, আপনি সেটার উত্তর দিচ্ছেন। হ্যাঁ, খারাপ জায়গায়, আমি বললাম যে খারাপ জায়গায় তিনি হাত মারবেন। তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো কারণে সম্পর্ক ভেঙেছেন, তার নিজের হোক পরের হোক, আমি সেটাই যাচ্ছি না। তিনি একটা নতুন সন্ধানে আছেন, নতুনের সাথে ঘর করার চেষ্টা করছেন, প্রেম করার চেষ্টা করছেন। সেটা জমতে 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 18 তারিখের পর আরও অন্ধ হবেন, ভুল পথে বেশি পরিমাণে পৌঁছে যাবেন। হয়তো মেবি সেটা ডিসিশন হতে পারে, কোনো একটা ফাইনাল ডিসিশন নিয়ে নিলেন 18-র পর, এবং সেটা এককালে সেটা ভুল বলে প্রমাণিত হবে। আচ্ছা, না আমি এবার আসছি, ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি আসছি, যেটা ধরুন যিনি অন্যায় করেননি, তুলা রাশির জাতক জাতিকা, আপনি ভালোভাবে শুনবেন এটা। এবার বলুন। তুলা রাশির জাতক জাতিকা যিনি অন্যায় করেননি, হ্যাঁ, সত্যি সত্যি ওনার সাথে অন্যায় করা হয়েছে, হ্যাঁ, তাকে তো সেক্ষেত্রে শাস্তি পেতেই হবে। অবশ্যই। ওনার যিনি পার্টনার ছিলেন, হ্যাঁ, ওনার সাথে অন্যায় করেছে, হ্যাঁ, ওনাকে সত্যি সত্যি মিথ্যে অপবাদ দিয়েছে, হ্যাঁ, এবং ওনাকে কষ্ট দিয়েছে, দিয়েছি, তার তো নিশ্চয়ই হিসেবটা হতে হবে। চলছে তো। কি চলছে তার হিসেব? হিসেব তো এই মুহূর্তে 7.5 তো তার চলছে, একটু সময় দেন। 7.5, আমরা তো কেউ তার হিসেব করার কেউ নয়। হিসেব করেন কে? কর্ম আর ফলের বিচারক কে? শনিদেব। এবারে দেখবেন তুলা রাশির যে অপোজিট, সে কোনো নয় কোনো সময় দেখবেন সে কিন্তু এই শনির আন্ডারে আসতে বাধ্য। কারণ একটা বেশিরভাগ সময় শনি কিন্তু 30 বছরের মধ্যে একটা ম্যাক্সিমাম বলবো না, প্রায় অর্ধেকের কাছাকাছি সময় কিন্তু তিনি তার আন্ডারে রাখেন। না, 7.5 কার চলছে? আমি বলছি 7.5 বলছি না, শনিদেব তিনি কিন্তু আন্ডারে রাখেন কতদিন? এখানে 7.5 বছর একটা দিক, আর যে তার ঢাইয়াগুলো আমরা আলোচনা করি, কথাটা বুঝলেন? তাইলে 2.5, 5, 7.5 আর 5 কত হলো? 12.5। 12.5 বছর তার এক চক্করের 30 লাখে 12.5 বছর তিনি তার বিচারের জন্য রেখে দেন, শনিদেব রাখেন। তাইলে যেই যা পাপ করুন না কেন, এখানে এই শনিদেবের আন্ডারে যখন চলে আসবেন, আপনি চোখের সামনে দেখতে পাবেন তার বিচার চলছে, মানে 12.5 বছরের ভেতরে যে কোনো সময় সেটা। এই জায়গাটা তো আমাকে ক্লিয়ার হতে হবে, নইলে বিষয়টা হচ্ছে কি, যে ধরুন তুলা রাশির সাথে কর্কট রাশির বা কর্কট লগ্নের কারোর প্রেম ছিল, বা তুলা রাশির সাথে বৃষ রাশির প্রেম ছিল, বা অন্য কারোর ছিল, সেটা তো আমরা জানি না। কিন্তু আপনি 12.5 বছরের মধ্যে তার ফলাফলটা পাবেন। এবার তুলা রাশির জাতক জাতিকে বলছে, আমার কাছে সময় কোথায় ফলাফল দেখার জন্য 12.5 বছর? দেখুন, আপনি চাইলে তো হবে না। ঈশ্বর এই যে গ্রহদের এই সন্নিবেশ দিয়েছেন না, শনিকে বিচারক হিসেবে এখানে নিয়োগ করে দিয়েছেন। বিচারক কিন্তু কোনো সময় চন্দ্র হন না, বুধ হন না, শনিকেই রাখা হয়েছে। এবং 2.5 আর 7.5 মিলিয়ে তাকে 12.5 বছর সময় দেওয়া হয়েছে, 30 বছরের এক চক্করের খেলায়। তাহলে আপনি যাই করুন, 17.5 বছর করে যাচ্ছেন, 30-এর 12.5 আপনাকে বিচারে বসতে হবে। হয়তো একটু গ্যাপ দিয়ে, ফাঁক ফোকর দিয়ে, ধরুন 5 বছর চলে গেল, একবার বসলেন, মানে বহুবার আপনাকে কান ধরে বসাবে ওঠাবে শনিদেব, যদি অন্যায় করে থাকেন তুলা রাশির জাতক জাতিকাদের সাথে। হ্যাঁ, এবার বাকি আপনি কোথা থেকে ন্যায় করেছেন আর কোথায় অন্যায় করেছেন সে তো আপনি জানেন। আরও বলে নি, বেশি পরিমাণে বিচারটা হবে কেন জানেন? তুলা রাশি হচ্ছে শনির অতি প্রিয় ঘর, উচ্চস্থল, তার সাথে বেইমানি শনি মেনে নেবেন? একদম তাই। না না, এক্ষেত্রে জ্যোতিষীয় জায়গা থেকে বলছেন, কিন্তু আমি সামাজিক জায়গা থেকে যদি দেখি বিষয়টাকে, যে অন্যায় করেনি, মানে এক্ষেত্রে বড়সড় অন্যায়ের কথা বলছি আমি, ভুলভ্রান্তি সাংসারিক জীবনে, প্রেম জীবনে সে তো হতেই থাকে, তার জন্য এত মারমার কাটকাট হয়ে ওঠার কিছু নেই। সে তো আপনারও হয়, আপনার পার্টনারেরও হবে, সেটা নিয়ে বিষয় না। কিন্তু বড়সড় যে ব্যাপারটা এবং লাগাতার একই জিনিস চলতে থাকা, সেইটা তখন বড়তে পরিণত হচ্ছে। সেই জায়গাটার থেকে কিন্তু আমাদের এই কথাবার্তা, আমি আরেকটা একটু শিফট করছি এখান থেকে। বিয়ে করেছেন পছন্দ মতো, 20 বছর হয়ে গেছে বিয়ে, কিন্তু এখনও উনি শান্তি পাচ্ছেন না। এ তো ভয়ঙ্কর ব্যাপার। এটা তো আমরা আগেও বলে গেলাম না, তুলা রাশির সাপেক্ষে তাদের বিবাহিত জীবনটা খুব একটা সুখ শান্তির হয় না, নিহাত গ্রহচক্র যদি ভালো না থাকে।
মানে না না, আমি কেন হয় না আমি পরে যাব, আমি বলছি এনাকে তো আগে প্রতিকার দেওয়া দরকার আছে। মানে হ্যাঁ। 20টা বছর জীবন থেকে বেরিয়ে গেল, মানুষটা শান্তি পাচ্ছে না। শুধু এতদিন টিকে আছেন, উনি কিন্তু সংসার করছেন, কথাটা বুঝবেন, সংসার করছেন কেন জানেন, উনার একটু ব্যালেন্স করার ক্ষমতা আছে, তো ব্যালেন্সের জোরে উনি সংসার করে যাচ্ছেন। আমি ব্যালেন্সটাকে এখানে গুরুত্ব দিচ্ছি না। না, উনার যে পতি বা পত্নী যেই হন না কেন, উনি মঙ্গল, সুতরাং তার ব্যবহারটা এর কাছে পছন্দসই হবে না। না না, আমি সেটার কথা বলছি না, আমি জ্যোতিষীয় জায়গা থেকে এখন দেখছি না। আচ্ছা। আমি বিষয়টাকে একটু সামাজিক জায়গা, সামাজিক জায়গা আচ্ছা, থেকে, সেটা অনুভবের জায়গা থেকে দেখছি। যে ধরুন উনি তো এমন নয় যে আজকে প্রথম এপিসোড দেখেছেন, বা এর আগে যে এপিসোডে উনি কমেন্ট করেছেন ওই এপিসোডটা উনি জীবনে প্রথমবার দেখছেন জ্যোতিষের এপিসোড, তা তো নয়। হ্যাঁ। বা পৃথিবীতে জ্যোতিষীরা এক্সিস্ট করে, বেঁচে আছে, জ্যোতিষ বিদ্যা একটা আছে, সেটা উনি প্রথমবার দেখছেন তা তো নয়। না। আমার বক্তব্য হচ্ছে যে ইনি কোনো না কোনো জ্যোতিষীর কাছে গিয়েছেন। হ্যাঁ। তো এক্ষেত্রে তো জ্যোতিষীদের দায় নিতে হবে যে একটা মানুষ সে 20 বছর ধরে তার শান্তি পাচ্ছে না, তার রাশিগত গ্রহগত যে অবস্থান ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে আপনি বলছেন যে বিবাহিত জীবন ডিস্টার্ব থাকে, এবং তিনিই ব্যালেন্স করছেন, যার কিনা ডিস্টার্ব আছে। পুরো কথাটা শেষ করতে দিন। যার ডিস্টার্ব আছে তিনিই ব্যালেন্স করছেন, অবভিয়াসলি এটা খুব ভালো কথা। কিন্তু জ্যোতিষীরা কি করছে? জ্যোতিষীরা কি প্রতিকারের জায়গা খুঁজে পাচ্ছে না, যে যে প্রতিকার দিলে একটা মানুষ 20 বছর সাফার করবে না? দেখুন, এ প্রশ্নের উত্তরটা বড় জটিল, কারণ তিনি কোন জ্যোতিষীর কাছে কিভাবে গেছেন সেটা তো আমার জানা নেই। কতগুলো জায়গা, আমি যেহেতু জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে বলবো। ধরুন আপনার কাছে কেউ এলো, হ্যাঁ, আপনি এই 20 বছরের অশান্তি দূর করতে পারবেন? অবশ্যই পারবো। জন্মছক একদম জন্মছককে বিশ্লেষণ করতে হবে, গোড়ায় গলদটাকে দূর করতে হবে, দেখবেন ঠিক সময়। হ্যাঁ, হাততালি মেরে পারবো না, মিথ্যা বলবো না, একটা সময় 20 বছর দিয়েছেন, আরও 6 মাস 1 বছর দিতে হবে, কিন্তু যে ওই মানে প্রতিকার নেওয়ার পরে হ্যাঁ সেই দিতে হবে, ধৈর্য রাখতে পারলে কথা বলুন। কেন রাখতে পারবেন না? উনি 20 বছর ব্যালেন্স করতে পারছেন, ওনার ধৈর্য 20 বছরের ধৈর্য আছে, আপনাকে কিসের জন্য 6 মাস দিতে পারবে না? ভাগ্যকেন্দ্রকে 6 মাস কিসের জন্য উনি দিতে পারবেন না? অবশ্যই হবে, তাই না? অবশ্যই হবে। আবার যেটা না হবে জন্মকুণ্ডলী দেখে, একদম কেন বললাম, এটা তো আমরা একটা গোচরের আলোচনা করছি। উনার জন্মকুণ্ডলীতে দেখা গেল সপ্তমে রাহু বাজে অবস্থায়, মঙ্গল বাজে অবস্থায়, মানে বিবাহের অধিপতি, তখন আমরা বিবেচনা করে দেখব যে সম্ভব কি সম্ভব নয়, কারণ ওনার তো লগ্নকুণ্ডলী আমরা পাইনি এখনও, শুধু আমরা ধরে নিচ্ছি মঙ্গলটা তার সপ্তমের অধিপতি, এই ধরে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আরও তো কিছু খারাপ থাকতে পারে না। আমি আরেকটা খারাপের ভালো আপনি কি ফলাফল দিতে পারবেন এই মে মাসের ক্ষেত্রে আমি জানতে চাইবো আপনার কাছে। যাদের এই যে যেমন পূজারিনী একজন উনি লিখেছেন যে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, আমাদের আগের এপিসোডে উনি লিখেছেন, কিন্তু মিলে যাচ্ছে, ডিভোর্সের কেস চলছে, প্যাথেটিক ব্যাপার। ডিভোর্সের যাদের কেস চলছে বর্তমান সময়ে, মে মাসে ডিভোর্সের কেস মিটে যাওয়ার সম্ভাবনা কতখানি ওনার পক্ষে, নাকি ওনার প্রতিকূলে, বিপক্ষে যাবে? না, এই মুহূর্তে হবে না, এই মুহূর্তে হবে না। সম্ভাবনা একটা বড় জোর দেখা দেবে। ষষ্ঠ ঘরে কেস কাচারি মালি মোকদ্দমা ষষ্ঠ ঘর থেকে আলোচনা হয়। শুক্র উচ্চাবস্থায় আছেন, এটা ঠিক কথা, শনিও ভালো জায়গায় আছেন। এই এতদিন যেহেতু হয়নি না, নিশ্চিত 18 তারিখের মধ্যে সমাধানটা হয়ে যাবে বলতে পারি না আমরা এখান থেকে, রাহু জন্মছক না দেখলে। এবারে রাহু চলে আসছেন, তবে শনি শুক্র থেকে যাচ্ছেন ওই জায়গায়, অর্থাৎ আপনার যে রাজ্যকারী গ্রহ এবং আপনার রাশির অধিপতি দুজনেই ষষ্ঠে থাকছেন। সুতরাং আপনি যদি চেষ্টা করেন, মে মাসের মধ্যে হবে বলবো না, কিন্তু সমাধান আপনার পক্ষে যাবে এটুকু বলতে পারি, কারণ এখানে মানে শুভ জায়গাগুলো আছে, শুভ গ্রহের অবস্থান আছে। আপনি যদি এই মুহূর্তে প্রতিকারের জন্য যোগাযোগ করেন আপনার জন্মছক দেখিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ দিকে মোটামুটি, আপনার জন্মছক না দেখেও এক্ষেত্রে বলা যায় মোটামুটি 60% থেকে 70%-এর দিকে আছে। বাকি যদি জন্মছকে মগজমারি থাকে, তাহলে এই এপিসোডের এই কথার সাথে আপনার সাথে পরে আর বলা যাবে না যে না আপনারটা মিটে যাবে, বা প্রতিকার নিলেও চটপট মিটে যাবে, সেটা বলা যাবে না। শনি 2.5 বছর ষষ্ঠে থাকবেন, সামনে তার সময় মাত্র তো 29শে মার্চ থেকে আজকে কত হলো, একটা ধরুন এই আমরা মে নিয়ে আলোচনা করছি নাকি, একদম এখনও তো পড়ে আছে 2 বছর 4 মাস। রাজ্যকারী গ্রহ ষষ্ঠে, ভালো ফল দেবেন ওনাকে, তো আপনি উদ্যোগ না নিলে ভালো ফল পাবেন কি করে? আরেকটা প্রশ্ন শুনুন, প্রেম রিলেশন নিয়ে বলুন, রিলেশনে কি ব্রেকআপ হবে? আগে যে ছিল তার সঙ্গে আবার নতুন করে কি যুক্ত হবে তুলা রাশি?
আপনার কি মনে হয়? এই মে মাসের কথা বলছেন? হ্যাঁ, মানে মে মাসে আবার সেই প্যাচ আপটা হবে কিনা, মানে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল আর যদি ছোটখাটো হয়ে থাকে তো হুম। ছোটখাটোগুলো মিটে যাবে মানে কে অবশ্যই। মেটাতে যাবে? তুলা রাশি নিজে থেকে যাবে না তার অপোজিটের? না না, অপোজিটও ভালো জায়গা পেয়ে গেছে। হ্যাঁ, আর তুলা রাশি নিশ্চিত চাইছে, যেহেতু প্রশ্ন করেছেন, তুলা রাশিকে চাইতে হবে, দিলে অপোজিট কিন্তু এগ্রি হয়ে যাবে। মানে তুলা রাশি যদি নিজে থেকে যোগাযোগ করে, হ্যাঁ। আপনি যে প্রশ্ন করেছেন, আপনার যদি তুলা রাশি হয় তো আপনি নিজে থেকেই প্রয়াস নিন। মানে পেটে খিদে মুখে লাজ করে লাভ নেই, বা মুখে ডিপ্লোমেসি মেরে লাভ নেই। মন কাঁদছে না আপনার, আপনি যোগাযোগ করুন, হয়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা, আপনার প্রতিকার কিছু লাগবে না, আপনি নিজে যান, যোগাযোগ করুন। আচ্ছা, আমি এর পরের আরেকটা জায়গায় যাচ্ছি। আচ্ছা, এর আগের এপিসোডে একজন লিখেছিল যে প্রদীপবাবু ঠিক ক্লিয়ার করে কিছু বলছেন না, মনে হচ্ছে কিছু যেন গোপন রাখছেন। আজকের এপিসোডে দেখুন ক্লিয়ার করে একদম বলছি আমি, আপনারা ক্লিয়ার শুনতে চাইছেন তো সেই কারণে ক্লিয়ার করে বলছি। আমি কালো জাদুর দিকটাতে একটু চলে যাই। এই যে শত্রুতার জায়গা থেকে তুলা রাশির জীবনে কিন্তু এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আচ্ছা ইনাদের কাছে এত কেন আসে? মানে ইনি কি কোথাও থেকে অ্যাট্রাক্ট করেন, নাকি ইনি নিজে থেকে আগে করেন তারপরে এনার ঘাড়ে এসে চাপে, নাকি না ইনি চুপচাপ বসে আছেন, কেউ একটা মাথায় ঢিল ফেলে চলে গেল? ব্যাপারটা এদের জীবনে কীরকম? মানে এখানে গ্রহগত যে অবস্থান, এই ব্ল্যাক ম্যাজিকের জায়গা থেকে আপনি কি বলবেন, বা এই মে মাসের জায়গা থেকেও একটু উত্তর দিন আমাকে। কথাটা হচ্ছে, কালো জাদুটা সাধারণত শনি এবং কেতুর অবস্থানের ভিত্তিতে ঘটে। কথাটা বুঝলেন? তাদের দৃষ্টি বা তাদের সংযোগ এটা থাকতে হয়। সেক্ষেত্রে যদি ঘটে থাকে, দেখুন এখনও ঘটছে, কালো জাদুর সাথে একটা ঘটনা ঘটছে, কারণ ষষ্ঠে বসে আছে শনি, আর 12 নম্বর ঘরে আছে 12 কেতু। নম্বর ঘরে আছে কেতু। বোর্ড দেখানোর সময় বলা হয়েছিল ডাইরেক্ট কানেকশন, সপ্তম দৃষ্টিতে পরস্পর, মানে কেতুর যদিও খুব দৃষ্টি বিচার করা হয় না, শনি তো সরাসরি দেখছে। তাইলে যোগ কিন্তু নেই বলা যাবে না, যোগ, কালো জাদু হওয়ার যোগ চলছে, রানিং এখনো আছে, কন্টিনিউ আছে। হয়তো যদি দেখা যায় উনার জন্মকুণ্ডলী পারমিট করে, কেতু কিন্তু চলে যাচ্ছেন 18 তারিখ, অবস্থান পরিবর্তন করছেন, 11th হাউসে যাচ্ছে 18 মাস পর। 11th হাউসে যাচ্ছে 18 মাস পরে। মানে 18 মাস আগে থেকেই কিন্তু কালো জাদু বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু কিছু ছিল। হ্যাঁ, মানে যদি কেউ করে থাকে সময় উপকূল ছিল আর কি করার। এবারে সবার যে থাকবে তা বলছি না। আচ্ছা, ইনি কি নিজেও কালো জাদু অন্য জনকে করতে যেতে পারেন এই 18 মাসের মধ্যে? ওনার যদি কেতু ওনার রাশিতে বা লগ্নে থাকেন, কথাটা বুঝলেন, শনির কোনো প্রকার কানেকশন থাকে, মানে উনি থাকেন বা শনির দৃষ্টি থাকে বা শনির নক্ষত্র ইত্যাদি ইত্যাদি যা থাকে, বা কেতুরও যদি দৃষ্টি থাকে, কেতুরও থাকে, এবারে দৃষ্টি যদি থাকে নাকি, হ্যাঁ, কেতুর সাথে নাক্ষত্রিক কানেকশন হোক, অবস্থানগত কানেকশন হোক, দৃষ্টিগত কানেকশন হোক, যে কোনো একটা কানেকশন যদি থাকে, উনি কিন্তু কম যাবেন না। মানে কালো জাদু করতে ওরে বাবা, উনিও করবেন, কম যাবেন না। খেলা বিগড়ে গেল। হ্যাঁ, না, কোথায় গেল? যেটা সত্যি সেটা বলতে হবে, ওনার জন্মছকে থাকলে উনি করবেন। দেখুন ভাই, শত্রুতা হোক যাই হোক, কালো জাদুকে বা ব্ল্যাক ম্যাজিকের এই ব্যাপারটাকে আমি আজ পর্যন্ত যা এপিসোড করছি দাদা, আমি কোনো মতে কোনো জায়গা থেকে কোনো এপিসোডে কেউ দেখাতে পারবে না যে আমি বলছি হ্যাঁ আপনি করে দিন, এটাই ন্যায়, বা অন্যায়কারীর বিরুদ্ধে আপনি এইভাবে যুদ্ধ ঘোষণা করুন। আপনি ব্যালেন্স করুন বা না করুন, আপনি রেগে যান, মাথা গরম হোক, চড়থাপ্পড় দিয়ে দিন, যা খুশি করুন, কেন কালো জাদু এই যে বিষয়টা না ভালো না। আপনার নিজের কার্মিক জায়গাতে, আপনার নিজের ভাগ্য উন্নতিতে আপনার কিন্তু 12টা বাজাবে। আপনাকে সেই অদৃশ্যভাবে, যেমন আপনি বানটা মারলেন, আপনাকেও অদৃশ্যভাবে পেতে হবে। বনিবনা হচ্ছে না, ঝগড়াঝাটি হচ্ছে, আপনি সাফার করছেন, আপনি মানিয়ে নিচ্ছেন, কেন মানাবেন? আপনি বেরিয়ে আসুন ওই সম্পর্ক থেকে। আপনার কাছে তো নতুন করে আরেকটা সম্পর্কে চলে যাওয়ার ক্ষেত্রে খুব একটা বেশি বাধা বিপত্তি আপনার জীবনে আসে না। আপনি তো মানুষ চিনতে পারেন, আপনি তো মানুষকে বুঝতে পারেন, আপনি তো অনুভবী, তাই আপনাকেও মানুষ সেই চোখে দেখে। আপনার সাথে তো প্রেমের সম্পর্কের জায়গা থেকে অসুবিধা তো কিছু নেই। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার মতো অনুভবী মানুষ পড়ে পড়ে মার খাবে, সেটাও তো ঠিক না। বাট কালো জাদু করবেন না প্লিজ।
কারণ এটা শর্ট কর্ম। আপনি তন্ত্রের যদি আধ্যাত্মিকতার জায়গা থেকে যদি উচ্চ স্তরে যেতে পারেন, আপনি নিজেকে উচ্চ স্তরে নিয়ে যান। সারা দুনিয়ায় কি করছে না করছে আলাদা কথা, আপনি নিজের জীবনকে আপলিফ্ট করুন। আমি আরেকটা এই ক্ষেত্রে এই যেমন আরেকটা প্রশ্ন আসছে যে তুলা রাশির মেয়েরা পরকীয়া করে, আমি নিজে দেখেছি। এ তো আমি বিশ্বাস করি না। এ আপনি মানে কমেন্ট এর কোনো গাছপাতা নেই। মানে যে কোনো একটা রাশির লোকজন হলে এরপর তো কেউ বলে দিতে পারে যে অন্য রাশির অন্য লোকজন তারাও নাকি পরকীয়া করছে। তো আজকের সময় দাঁড়িয়ে এ তো ঢিল ছোঁড়া মন্তব্য। আপনি কি বলবেন এক্ষেত্রে? দেখুন, আমি যেটা বলবো সত্যি বলবো, খারাপ আপনাকেও লাগতে পারে, দর্শকদেরও লাগতে পারে। না তাহলে থাক, বলার দরকার নেই। উভয় ক্ষেত্রে বলবো। না না, বেকার কষ্ট হ্যাঁ, দিয়ে লাভ নেই। তাইলে মানে ছেড়ে আমি দেন। নিজেকেও কষ্ট দিতে চাই না। হ্যাঁ, আমি নেক্সট একটা জায়গায় যাচ্ছি। তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের বিবাহিত জীবন নিয়ে এত কথা বলা হচ্ছে এই কারণেই, কেননা আপনাদের এখানে ভরে পড়ে আছে কমেন্ট। তাই আমার বিবাহিত জীবনের জায়গা থেকে লাস্ট প্রশ্ন এই এপিসোডে অন্তত, যাদের বিয়েতে বাধা প্রাপ্ত হচ্ছেন, যারা বিয়েতে বাধা প্রাপ্ত পাচ্ছেন আর কি, সেটা প্রথম বিয়ে হোক, দ্বিতীয় বিয়ে হোক, তৃতীয় বিয়ে হোক, এখন কার বিয়ে হয়নি, কার কতগুলো বিয়ে হয়েছে সেটা তো জানা নেই। তো সব সিরিজেরই আপনার কাছে অ্যান্সার নিয়ে রাখছি যাতে ওনাদের কাজে লাগে, সব ধরনের। একটা কথা বলি, বিয়ে যাদের হচ্ছে না তাদের কি হচ্ছে জানেন? আপনাকে মাঙ্গলিকটা বুঝে নিতে হবে, রাহু কেতুর অবস্থান দৃষ্টিটা বুঝে নিতে হবে। কারণ সবার তো আমি বলতে পারি না, যেটা ঘটলে আটকে যায় সেটা বলতে হবে। রাহুর একটা অবস্থান দৃষ্টি, এটা একটা বাজে জিনিস। মঙ্গলের যে অবস্থান, এটাও একটা খারাপ জিনিস। আর তিনি যদি জাতক হন, তার বিবাহের কারক গ্রহ শুক্র, তাকে দেখতে হবে। আর জাতিকার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি হচ্ছে বিবাহের কারক গ্রহ। মানে এই প্যারামিটার খেলা উল্টে গেলে কি? এটা তো আমরা বানাইনি, যারা 10,000 বছর আয়ু নিয়ে জ্যোতিষটা চর্চা করে গেছেন। 10,000 বছর আয়ু, সরি 1,000 এবং 10,000, ভুল বললাম। 10,000 আর 1,000 বছর আয়ু নিয়ে যারা চর্চা করে সিদ্ধান্তে পৌঁছেও শেষ পর্যন্ত ভুল করেন, মাথায় রাখবেন লাইনটা, কোডটা, তাদের সিদ্ধান্ত। কেন 10,000 আর 1,000 বললাম? প্রশ্নটা করবেন যে একটা মানুষ 10,000 1,000 কেন? এই জায়গাগুলো জ্যোতিষ চর্চাটা ত্রেতা থেকে শুরু হয়েছিল। আমি জোর দিচ্ছি কেন ত্রেতা? হ্যাঁ, শুনি। রামচন্দ্র কোন যুগের? ত্রেতাত্ম। বশিষ্ঠ দিয়তে লগ্ন রামেণ বনবাসিতা। কুলগুরু বশিষ্ঠদেব, দশরথ গেলেন, আমি রামচন্দ্রকে রাজা করতে চাই, আপনি একটু বিবেচনা করে বলুন যে কোন লগ্নে বা কোন দিনে তাকে রাজ্যাভিষেক করাবো। বশিষ্ঠদেব করলেন অনেক বিচার। ত্রেতায় মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপরে ছিল 1,000 বছর, কলিতে 100 বছর। 100 নয়, 120 ভগবান দিয়েছিলেন। বলি, নরা গজা বিশ্বাস হয় তার অর্ধেক যত হয়, 22 বলদা 13 ছাগলা বলে গেল বড়া পাগলা। আমাদের 120 বছর আয়ু দিয়েছে। বলছে তাহলে আমরা 60 বছর বাঁচছি কেন? আপনার প্রশ্ন। 70 বছর বাঁচছি কেন? আপনার প্রশ্ন। আমি প্রশ্ন করি আপনাকে, আপনাকে ঈশ্বর জন্ম দেওয়ার সময় বলেছিলেন আপনি সিগারেট খাবেন, মদ খাবেন, বাতাসটাকে মানে এই পরিবেশটাকে কলুষিত করবেন, আপনি নদীতে বিষ ফেলে মাছ ধরবেন, আপনি চাষের জায়গায় সার ওষুধ কীটনাশক দিয়ে আপনি ফসল উৎপাদন করবেন। এগুলো কি আপনাকে ঈশ্বর দিয়েছিল? না উন্মুক্ত একটা প্রকৃতি দিয়েছিল, তাকে কাজে লাগিয়ে আপনি সেখান থেকে খাদ্য সংগ্রহ করুন? ঈশ্বর এটা দিয়েছিল। আপনি ঈশ্বরের ওপর কলম চালিয়েছেন। আপনি কি জানেন, বিজ্ঞান বলছে মানুষ এখন লুপ্ত প্রায় প্রাণীতে এগিয়ে যাচ্ছে। অবাক কথা, জনসংখ্যা বাড়ছে, অথচ আমি বলছি লুপ্ত প্রায়। ব্যাখ্যার দরকার আছে। দেখুন, দুদিক থেকে বিচারটা করতে হবে। শুনি। একটা বিচার হচ্ছে, আপনার 120 বছর আয়ু ঈশ্বর দিয়েছিল, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আজ থেকে যদি একটু এগিয়ে যান, সে অমুক লোক 107 বছর বেঁচে ছিল, অমুক লোক 110 বছর বেঁচে ছিল। খুব বেশি এগোতে হবে না, 20-25 বছর যদি এগোনো যায় পাবেন, খবরটা পাবেন। মানে দিদিমার মা, ঠাকুমার মা বেঁচে ছিল। আচ্ছা, তাইলে আজকে কিন্তু গড় আয়ু কত ধরা হচ্ছে? এখন তো কত 40-এও টপকে যাচ্ছে। না, আমি গড় ধরুন 80 ধরলাম, 80 ধরলাম বা 70 ধরলাম। 70। কত বছর কমলো? 50 বছর। আচ্ছা, এবারে
আর একটু আরও 50 বছর পরে চলে যান, মানে ইতিহাসে নয়, সামনের দিকে সম্ভাব্য আচ্ছা, 50 বছর চলে যান, মানে 2075 সালে যেতে বলছেন। আরও বেশি যান না, 2075 আরও বেশি ধরুন বেশ। গেলেন, হুম। কারণ এ তো বিরাট ব্যাপার। এবারে সেই জায়গায় আজকে যদি আমি 40 বছর আগে দেখি একজন মোটামুটি মানুষ 100 বছর আয়ু নিত, আজকে 40 বছর পরে সেটা এসে গেল 70-এ, তাইলে আজকে আবার যদি 50 বছর যাই, সেই আয়ুটা গড় আপনার ধারণায় কত দাঁড়াবে? সেটা জানি না, ধারণার না বিষয় নয়। একটা বলি, কেন হ্যাঁ। বলছি, একটা পেঁচাতে 50-এ দাঁড়াবে, কি আরো দাঁড়াবে, 40-এ দাঁড়িয়ে না যাবে। 50 ধর, আপনার কথা 60 ধরলাম, প্রতি 100-200 বছর অন্তর যদি 10 বছর করে আমরা আয়ুটা কমাই আমাদের কর্মের ফলে, আমরা তো খারাপ করছি দাদা। না, ভগবান বুদ্ধি দিচ্ছে তাই তো সার হ্যাঁ, উৎপন্ন ভগবান হচ্ছে। বুদ্ধির, ভগবানের যেটুকু দেওয়া আছে সেটাকে তো কাজে করছেন, তাইলে তিনি বলছেন কেন? গীতায় কি বলেছেন? তিনি কিন্তু অনেকে বলে যে ভগবান যা করাচ্ছেন আমি করছি, না 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 না, তিনি কিছুই করাচ্ছেন না। না না, মানুষ কি বলছে সেটা ছেড়ে দিই, লড়াই জমে উঠেছে। আমি বলিনি তাইলে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ঈশ্বর আপনাকে ছেড়ে দিয়েছেন, হুম। জন্মানোর আগে কানে কানে বলেছিলেন তুমি সৎকর্ম করো, সৎভাবে জীবনযাপন করবে, মানুষের সাথে সৎসঙ্গ দেবে, সব সৎ কিছু ভালো কিছু করবে, সমাজের জন্য করবে। আপনি পৌঁছে গিয়ে এই যে কেঁদে দিলেন না, সব কিছুই শেষ করে দিলেন, তারপর আপনি মিথ্যাচারী ঢুকে গেলেন। ঈশ্বর বলছিল আপনাকে চুরি করতে, তার কাজ নেই ভগবান। না না, আমি সেই জায়গা থেকে বুঝতে পারছি বিষয়টা, উনিও বুঝতে পারছেন। এবার ওনাদের পক্ষ থেকে আমি একটা প্রশ্ন করছি আপনাকে। ধরুন কারোর জন্মছকে তার যে বিভিন্ন যে গ্রহবস্থানের ফলে তিনি অশুভ কিছু কর্ম করছেন, নইলে এনার বিবাহিত জীবনের এই ঝামেলা কেন, ইনি কেন সম্মান পাচ্ছেন না, তো এর অপোজিটে যে ব্যক্তিটি আছে বা এনার যে নিজস্ব যে জন্মছক, সেখানেও যে অশুভ গ্রহের যে প্রভাব, তো ইনি কি করবেন? এনাকে দিয়েছে যেমন জন্মছক, ইনি তেমন পালন করছেন। আরে মশাই, আপনি উল্টো কথা বলছেন। আপনি করেছে যেমন তেমন তো ভগবান দিয়েছেন, মানে তেমন জন্মছক দিয়েছে। হ্যাঁ, আপনি আগের ভাবে যা করেছেন এবারে সেই জন্মছক আপনাকে দিয়েছেন ভগবান, আপনাকে দিয়েছেন। আপনি আগের জন্মে খারাপ করেছেন, খারাপ জন্ম ফল পেয়েছেন, এখানে জন্মছক আপনাকে দেওয়া হয়েছে, দিয়ে বোঝানো হয়েছে আগের জন্মে এই খারাপ করেছো, এই জন্মে শুধরে যাও, এই তোমার সেখানে খামতি ছিল। ধরুন শনি, আমি একটা উদাহরণ দিচ্ছি, শনি খুব খারাপ জায়গায় চলে গেছে, তার মানে কি বুঝতে হবে? আগের জন্মে আপনি লেবার শ্রেণীর মানুষদের সাথে ভালো ব্যবহার করেননি, তাদের খাটিয়ে পয়সা দেননি, আপনি যদি কোথাও কাজ করতে গেছেন শ্রম চুরি করেছেন। দেখবেন একটা চরিত্র দেখবেন, সমাজে কিছু মানুষ পাবেন অল্প পরিশ্রম করে খুব ভালো ইনকাম করে, আবার কিছু মানুষ আছে প্রচুর পরিশ্রম করে অল্প ইনকাম করে। কারণটা কি জানেন? আগের জন্মে আপনি কাজ করতে গেছিলেন, মালিক যে বাড়ি চলে এসছে না, আপনি কিন্তু আইলে বসেছিলেন, চুপচাপ কাজ করেননি, মালিক চলে গেছে, কে দেখবে? সেখানে পয়সা কিন্তু নিয়েছেন, অর্থাৎ আপনি সেখানে ধার অবস্থায় আছেন, মানে আপনার অন্যর কাছ থেকে ঋণী আছেন, ঋণ অবস্থা সেটা থেকে আচ্ছা। গেছে আর কি। এবছর এই জন্মে, এবছর বলছি, এই জন্মে মিটাবেন না, যাবেন কোথায়? যাবেন আপনি, মিটাতে আপনাকে হবে, মানে পালাবার পথ নেই, না কোনো নেই রাস্তা। প্রদীপ সাহুর ভিডিও শেষ হয়ে যেতে পারে, প্রদীপ সাহু যদি মানে সমাজে না এক্সিস্ট করে, ভিডিও যদি না বানাতে পারে, তাহলে এখান থেকে মুক্তি পাওয়া যেতে পারে, নিরপেক্ষ আলোচনা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বারবার আমি এই কথাটা বলছি এই কারণেই, কেননা যাদের দিকে ইশারা হচ্ছে তাদের দিকে ইশারা হচ্ছে, পরিষ্কার করে বলি, যাদের জন্মছকে উনি এক্ষুনি যেটা বললেন, এটাই আমি অন্যান্য রাশির এপিসোডেও বলি, এই এপিসোডেও আমি বলছি, যাদের জন্মছকে খারাপ প্রভাব আছে, ভাই ইভলিউটেড হয়ে আপনাকে কিন্তু ভদ্র হতে হবে, এটাই সবথেকে বড় প্রতিকার। বিভিন্ন রত্ন ইত্যাদি ইত্যাদি, এই প্রতিকারগুলো আপনার যে ভাবের প্রতিকার সেটা করবে, অর্থাৎ ভাবটাকে আপনাকে স্ট্রং করবে, ঈশ্বরীয় কৃপা আপনি পাবেন, কিন্তু আপনাকে ইনিশিয়েটিভ আগে নিতে হবে, আপনাকে উদ্যোগটা, প্রয়াসটা আগে নিতে হবে। এবং তুলা রাশির মানুষদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, জোর গলায় বলছি আপনাকে, আপনি কোথাও মানাবেন না। মানানো কাকে বলে? মানানো কাকে বলে? ধরুন ইনি আর আমি দুজনে মিলে এপিসোড করছি, ওনার কোনো বক্তব্য, ওনার কোনো জ্যোতিষীয় বিচার আপনার ভালো লাগছে না, তবুও আপনি দেখছেন। আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি কেন দেখছেন? না কিছু নেই দেখার, তাই আমি মানিয়ে নিচ্ছি, দেখছি ভুলভাল বলছে বাট আমি মানিয়ে নিচ্ছি। হোয়াই? আপনার জীবন নেই, আপনার জীবনের স্বপ্ন নেই, আপনার জীবনের সময় নেই, আপনার কাছে লিমিটেড টাইম নেই। এই যে আয়ুর প্রসঙ্গ উনি তুললেন, কিসের জন্য তুললেন?
আয়ু অল্প, বাজে কিছু করার থেকে ভালো কিছু করুন। অন্য কেউ বুঝুন, অন্য কেউ বুঝুন, দুই পক্ষই মানুষ। ব্যালেন্স আপনি একা করছেন না। আপনার রাশিচক্রের জায়গা থেকে জ্যোতিষী যারা, তারা তুলা রাশিকে ব্যালেন্সের কথা বলে। আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন, আপনার পরিবারে যারা আপনি ছাড়া বাকি তুলা রাশি নয় যারা, তারা আপনার জন্য, তারা তাদের জীবনে ব্যালেন্স কিছু করেনি? তাদের শখ আহ্লাদ বাদ দিয়ে আপনার জন্য যখন কোনো কিছু নিয়ে এসছে, কিনে নিয়ে এসছে, সেটাকে আপনি ব্যালেন্স বলবেন না? তাদের সেটাকে কৃতিত্ব আপনি দেবেন না? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, জ্যোতিষীরা কিন্তু মানুষকে তার যে সহানুভূতির জায়গাটায় সুরসুরানি দেয়, হ্যাঁ, দিয়ে প্রতিকার বিক্রি করে দেওয়া, সেটা হচ্ছে মেন লক্ষ্য হয়ে যায়। নিজেকে শোধরান আগে, প্রতিকার অনেক নিজেকে পরে শোধরাতে হবে। অবশ্যই। প্রতিকার তো লাগবে শোধরানোর জন্য, ভাব তৈরি করার জন্য। কিন্তু আপনি নিলেন প্রতিকার রবির, আপনি গুরুজনদের ড্যাশ 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 করে দিচ্ছেন পুরো, হবে কিছু? হবে না। আপনার পরিবারের যারা আছে তারাও ব্যালেন্স করছে, বস সবাই ব্যালেন্স করছে, সবাই আপনি ব্যালেন্স আপনি করছে। আচরি ধর্ম ওপরে শেখায়, আপনি আচরণ ভুল করবেন আর লোককে বলবেন তুই ঠিক কর, কেউ মেনে নেবে? আমি আরেকটা জায়গা চলে যাব, একটু পড়াশুনোর দিকে যাই। পড়াশুনোর দিকে এনাদের মন মানসিকতার জায়গাটা এখন ঠিক কোন জায়গায় আছে? মানে কিছু শিখে নেওয়ার ক্ষেত্রে, কিছু নলেজ নেওয়ার ক্ষেত্রে কেমন কেমন আছে? কেন এই যে নলেজের কথা হচ্ছে, নইলে তো জলে না, ভেসে যাবে। পড়াশোনার যিনি অধিপতি, পঞ্চমপতি, হুম। তিনি ষষ্ঠে গেলেও ষষ্ঠ থেকে তিনি কিন্তু ভালো ফল দেন। কোনো গ্রহ তো ষষ্ঠেও ভালো ফল দেন। অবভিয়াসলি। যেরকম শনি পঞ্চমপতি হয়ে ষষ্ঠে চলে গেছেন, হুম। এখানে কি হচ্ছে, শনি তৃতীয় ষষ্ঠ একাদশে ভালো ফল দেন, তাইলে তার পড়াশোনার অধিপতি ভালো ফল দিচ্ছেন। হ্যাঁ, আবার পঞ্চমে 18 তারিখ থেকে রাহু চলে আসছেন। এটা কিন্তু রাহুর আবার একটা নিজস্ব ঘর বলতে পারেন, মানে রাহুর কোনো নিজস্ব ঘর নেই, তার মূলত্রিকোণ। কিন্তু সেখানে তিনি ভালো ফল দিলেও তার একটা নিজস্ব চরিত্র তো থাকবে। এখানে তাকে একটু মনোযোগটা নিবদ্ধ করতে হবে। কোথায়? ওই পড়াশোনায়। মোবাইল জাতীয় জায়গা, মোবাইল, এই যে মোবাইলটা ঘাঁটছেন না, এটা কিন্তু রাহু। রাহু ঘাটছি আমি? এটা রাহু, দেখা যাক। হ্যাঁ আপনাকে বলছি এটা রাহু। এই রাহু একে যে কাজে লাগাতে পারবে এর থেকে বিরাট লাভ পাবে, যে কাজে না লাগাতে পারবে, এমনকি তাকে গিয়ে কোথায় যে শুধরানোর জায়গাগুলো আপনারা করেন ওখানেও রেখে দিতে হয়েছে, পাগলের মতো হয়ে আচ্ছা, যায়। এই যে তুলা রাশির লোকজন, আমি এই জায়গাটাকে একটু শিফট করছি। এনাদের ধরুন বাইরের লোকজনদের সাথে এই যে আলাপচারিতা, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি যে জায়গাটা, সেই জায়গা থেকে একজন প্রশ্ন করেছেন যে আমার তুলা রাশি, আমার স্বামীরটা জানি না, কিন্তু আপনারা যে ধরনের জিনিসগুলো বললেন এগুলো আমার স্বামীর মধ্যে আছে। বাইরের লোককে খুব উপকার করে, ঘরে খুব একটা করে না, আমার সাথে খ্যাত খ্যাত করে কথা বলে। তো না না না, এই যে বিষয়টা না, এটা বেশ কিছু লোকের মধ্যে ম্যানিয়া আছে। তুলারাশির লোকজনদের সাথে এই ঘটনা হয় কেন? মানে বা আমি এইটাও প্রশ্ন রাখি ভাইস ভার্সা, যে তুলারাশির লোকজন কি এটা করে? না, তুলা রাশির লোকজন খুব একটা, ওরা হচ্ছে একটু ললিত টাইপের হয়, ভেতরে তার খারাপ করলেও মুখের ভাষা আচরণ এটাকে তারা সংযত রাখার চেষ্টা করে। বললাম না, এটা ব্যালেন্স করার চেষ্টা করে, তার মানে কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এদের যে হাজব্যান্ড বলুন ওয়াইফ বলুন, সে তো মঙ্গল, বারবার বলেছি, সে তো তুমি যাই করো না কেন ও তো করবে, ওর চরিত্রটা ওইটা একটু খুঁতখুত করা, একটু ভুল ধরা, এই তোমার কথা আমি শুনবো না, তোমাকে আমি মানবো না, এটা তার বিষয়। আমরা মনে হয় আজকে একটু সপ্তম নিয়ে বেশি না, বেশি কথা বলছি, বেশি কমেন্ট আছে বলে। আমি এরপরে চলে যাই আধ্যাত্মিক দিকে। হ্যাঁ, আপনি যখন চার্ট বোঝাচ্ছিলেন তখন দেখছিলাম 12 হাউসে কেতু আছে। হ্যাঁ, বলছিলেন 18ই মের পরে শিফট হচ্ছে 11th হাউসে। 11th হাউসে। তো এই যে 12 হাউসে কেতু আছে, গোচরকালীন জায়গা থেকে আধ্যাত্মিক দিকের ফলাফল বা গুপ্ত শত্রু বা গুপ্তভাবে কিছু করা, বা উনি এই টাইম পিরিয়ডের মধ্যে এমন কিছু করছেন যেটা গুপ্তভাবেই থেকে যাবে, কখনো সামনে আসবে না, তেমন কি কিছু করছেন তুলারাশির লোকজন? দেখুন, আধ্যাত্মিকতা মানে দুটো জিনিস বোঝায়, একটা খারাপও আছে, একটা ভালোও আছে। কেতু যেহেতু বসে আছে, শনির সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে, এটাকে আমি আধ্যাত্মিকতা বলে সম্মান জানাতে পারছি না দাদা। আচ্ছা ঠিক আছে, বাকি ধরুন ওনার নিজস্ব যে আধ্যাত্মিক আপলিফমেন্ট, মানে ধরুন উনি আধ্যাত্মিক দিকে যেতে চাইছেন এই মুহূর্তে, সেক্ষেত্রে
মানে নিজে কোথাও উনি মানে কোনো মন্দিরে বা কোথাও তীর্থ ভ্রমণে ইত্যাদি ইত্যাদি তার কি অপরচুনিটি আছে এই মুহূর্তে? দেখুন, বুধ কিছুদিন নিচস্থ ছিল, দ্বাদশপতি নিচস্থ ছিল। এখন একটা বুধাদিত্য যোগে অবশ্য আছেন, হুম মানে একটা পরিবর্তন তার মধ্যে এসে গেছে। এরপরেও তিনি আবার শুক্রের ঘরে যাবেন, তার মানে একটা লক্ষ্মীনারায়ণ যোগে, যোগ যদিও হচ্ছে না, ভালো জায়গায় মানে যাচ্ছেন কি প্রিয়। ফলাফলটা কি আসতে এবারে চলেছে? এখানে তিনি যদি চেষ্টা করেন, কথাটা হচ্ছে কি, এটা তো একটা চেষ্টার ব্যাপার। যদি তার লগ্ন ছক পারমিট করে এবং তিনি যদি চেষ্টা করেন, তাইলে কিন্তু যেতে হয়তো পারবেন। আচ্ছা, মানে আধ্যাত্মিক বা তীর্থ ভ্রমণ, বিভিন্ন মন্দির দর্শন, সেই জায়গাগুলোতে আপনি যেতে পারবেন, সেই জায়গাটা আছে। হ্যাঁ, বেশ। আর্থিক দিক থেকে আপনি আমাকে বলুন, আর্থিক দিকে এনাদের বর্তমান স্থিতি কি এবং কোন দিকে যেতে চলেছে? এটা খুব ভালো, ছোট্ট ভাবে। একদম ভালো জায়গায় আছেন, যথেষ্ট উপার্জনে আছেন। মানে আমার এই গোচর যা বলছে, একদম একদম আমি বলবো মনে হয় একটা সুপার জায়গার মধ্য দিয়ে তারা চলছেন। শারীরিকভাবে অসুস্থতা বা সুস্থতা কোন ফেজে আছেন এবং সেটা কোন দিকে যেতে চলেছে? না, ভালো জায়গায় আছেন। বেশ। হ্যাঁ, যদিও শরীর মানে ষষ্ঠে একটু কি হবে, ইমিউনিটির অভাব টভাব ঘটতে পারে, সেটা বড় ধরনের কিছু ঘটতে দেবে না। এই কারণে যদিও ষষ্ঠে বসে আছে শুক্র, একটু ইমিউনিটির অভাব ঘটাবেই, এটা ঠিক কথা, কিন্তু তিনি স্বল্প সময় থাকবেন ওখানে। কিন্তু শনি বসে আছেন সাথে, যোগকারী, রাজযোগকারী গ্রহ, যার জন্য বিরাট কিছু ঘটতে দেবে না। ছোটোখাটো এই ইমিউনিটির অভাব টভাব এগুলো হলে সর্দি কাশি জ্বর এগুলো হতে পারে। গাড়ি বাড়ি ফ্ল্যাট, তারপর পারিবারিক লোকজনদের সাথে সম্পর্কের যে জায়গাটা, পরিবারের লোকজনের সাথে সম্পর্ক ভালো থাকবে, কারণ চতুর্থের অধিপতি শনি, তিনি নিজে ষষ্ঠে গেছেন, ষষ্ঠে তিনি ভালো ফল দেন। আচ্ছা, আজকের এই এপিসোডে আমরা একেবারে লাস্ট প্রশ্ন যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলি, আপনার সাথে সবটা মিলবে না, কেননা আপনার এই গোচরকালীন জায়গার ফলাফল আপনি ভালো তখনই পাবেন যদি আপনার লগ্ন ছক মানে বার্থ চার্ট যদি আপনার ভালো থাকে। আর যদি খারাপ ফল পাচ্ছেন, তাহলে কেন খারাপ পাচ্ছেন সেটা মানে বিচার বিবেচনা করানোর জন্য আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কেমন? দেখুন, যা আলোচনা হলো আজকের এই এপিসোডে, তার সারমর্মের জায়গা থেকে আমি লাস্ট একটা প্রশ্ন ওনাকে করব। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভাগ্য কতখানি ওনার পক্ষে সুপ্রসন্ন, নতুন কোনো কর্ম শুরু করার ক্ষেত্রে, নতুন কোনো বিজনেস শুরু করার ক্ষেত্রে, বা নতুন কোনো পদক্ষেপে যাওয়ার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি ওনাদের সময় ভালো চলছে, পরিষ্কার ক্যা বাত হ্যায়, চলছে, বাহ, এবং এটা চলবেও কিছুদিন। বাহ। এবারে যা কিছু আপনি উদ্যোগ নিতে চাইছেন নিতে পারেন, কোনো অসুবিধে নেই। শুধু একটু মাথায় রাখবেন, মঙ্গল দশমে একটু নিচস্থ অবস্থায় থেকে গেছেন, কথাটা বুঝলেন? আপনাকে একটু কর্মস্থলে একটু ঝামেলা হতে পারে, তার মানে সেটার সাথে তো অর্থ ভাগ্য এসব জড়িয়ে নেই। আপনি যদি একটু ঠিকঠাক থাকেন, সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, যথেষ্ট ভালো সময়। বেশ, আজকের এই এপিসোডে আমি এখানে বিরাম দিচ্ছি। যাদের মনে হচ্ছে যে মা নর্মদার নাম জপ করা যায়, তারা অবশ্যই নাম জপ করুন। কি নাম জপ করবেন? নর্মদে হর নর্মদে হর নর্মদে হর। মায়ের যে বীজ মন্ত্র আছে, ওম রুদ্র দেহা ওই বিদ্মহে মেকল কন্যকাই ধীমহি তন্ন রেবা প্রচেদয়াৎ। বাকি নর্মদাষ্টকম যার প্রয়োজন পড়বে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, পিডিএফ কপি দিয়ে দেবো, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগছে না এটার জন্য, পিডিএফ কপির জন্য, ঠিক আছে? কিন্তু জ্যোতিষ বিচারের জন্য সময় লাগবে এবং সেটার জন্য ফিজ আপনাকে অবশ্যই দিতে হবে। আজকের এপিসোড আপনার কেমন লাগলো? কি সত্য উদ্ঘাটিত হলো নাকি সত্য উদ্ঘাটিত হলো না, এবং আপনার ভেতর কতখানি সততা আছে সেটারও প্রকাশ আপনি কমেন্ট বক্সে করুন, পরামর্শ দিন। এবং ক্রিয়া প্রতিক্রিয়া, মানে আপনি মোবাইলটা ছুঁড়লেন, মোবাইলটা ভাঙলো, আপনি ক্রিয়া এবং প্রতিক্রিয়া, আপনার নিজের পোর্শন এবং অন্যের পোর্শন, সেটা দুটোই বলবেন কমেন্টে। জীবনের ঘটনা যখন আপনি কমেন্টে লিখছেন, দুই পক্ষের কথাই বলবেন, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বোঝা যাবে। কেমন? আগামী এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন।
আমাদেরও একটু সাবস্ক্রাইবারের ব্যালেন্সটা একটু বাড়ুক। নমস্কার, নর্মদে হাট। নমস্কার।